আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হাতে পরাজিত হয়েছে বলে হিজবুল্লাহর মহাসচিবের মন্তব্য। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আবার মাথা চড়া দিয়ে উঠেছে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা। দামেস্ক সরকারের পাশে থাকার ঘোষণা ইরানের পার্লামেন্ট স্পিকারের। বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। মেয়র। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে। তেল আবিব আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সমর্থন পাওয়া সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা এই বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেন। শেখ নাইম কাসেম শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, আমরা বহুবার বলেছি আমরা যুদ্ধ করতে চাই না, বরং আমাদের লক্ষ্য গাজা উপত্যকাকে পৃষ্ঠপোষকতা দেয়া। এখনও যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা তার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহর মহাসচিব বলেন, ৬৪ দিন আগে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবাননে ভয়াবহ স্থল আগ্রাসন শুরু করে। ইসরায়েল ওই আগ্রাসনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে হিজবুল্লাহকে ধ্বংস করা, উত্তর ইসরায়েলের ইহুদিবাদীদেরকে তাদের ঘরবাড়িতে ফেরত আনা এবং নয়া মধ্যপ্রাচ্য গঠন করা। কিন্তু তেল আবিব তার সেসব লক্ষ্য অর্জনে চরত হয়ে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবভ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আরব এই দেশটিতে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতায় বেড়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। কলিবভ নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রে উগ্র তাকফিরি জঙ্গিরা আবার নতুন করে শক্তি সঞ্চয় করেছে। তিনি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকার এবং এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের আক্রমণ চালায়। কোনো রিপোর্টে বলা হচ্ছে তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। তখন থেকে সিরিয়ার সেনাবাহিনী হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের পুনরুত্থানের চক্রান্ত করছে। শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম আল সাব্বাগের সাথে টেলিফোন আলাপে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরাসরি বলেন, সিরিয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মার্কিন ইহুদিবাদী পরিকল্পনায় ঘটানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে ফোন আলাপেও একথা বলেছেন আব্বাস আরাকচি। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার সামরিক বাহিনীর দৃঢ়তায় সন্ত্রাসবাদ মোকাবেলা করা হয়েছে। টেলিফোন আলাপে বাসাম সাব্বাগ উত্তরাঞ্চলে আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে সেখানকার বর্তমান পরিস্থিতি জানান। তিনি বলেন, সিরিয়ার জনগণ ও সরকার সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে তাদের সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসীদের চক্রান্ত বাস্তবায়নে সব ধরনের প্রতিরোধ অব্যাহত থাকবে। এদিকে সিরিয়ায় উগ্র জঙ্গিদের পুনরুত্থানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, সন্ত্রাসীরা সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে যে হামলা চালিয়েছে তাতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করে বলেছেন, জঙ্গিদের সাম্প্রতিক হামলা ছিল সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণ। দামেস্ক দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে বলে আশা প্রকাশ করেন পেসকভ। তিনি বলেন, আমরা চাই সিরিয়া কর্তৃপক্ষ অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ গ্রহণ করুক। শুক্রবার সিরিয়ার সেনাবাহিনী ইদলিবে জঙ্গিদের অগ্রাভিযান রুখে দিয়েছে বলে খবর দিয়েছে আল মায়াদিন টেলিভিশন। এটি জানিয়েছে, পার্শ্ববর্তী আলেপ্পো প্রদেশে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। আলেপ্পোর উত্তরাঞ্চল আদনান শহর থেকে জঙ্গিদের 4টি বড় ধরনের অভিযান রুখে দেওয়া হয়েছে বলেও আল মায়াদিন জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এক বিবৃতিতে একথা জানান। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে ইসলাম বলেন, আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আদালত মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন আমরা অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য বিভ্রান্তির ছড়াছড়ি লক্ষ্য করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, গত 5 আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, এখন সেটা অন্যরকম। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করে যেতে হবে। আজ দুপুরে ঢাকায় এক সেমিনারে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, তবে আমাদের পানি সমস্যা আছে, সীমান্ত হত্যা আছে। পৃথিবীর অনেক দেশ আছে, সীমান্ত আছে, তবে এমন সীমান্ত হত্যা হয় না। সীমান্তে অপরাধ হতেই পারে, তাই বলে কোন সীমান্তে গুলি করে মারার যুক্তি থাকে না। তিনি আরো বলেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো সহায়ক নয়। আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে। এদিকে ভারতের পশ্চিম রাজধানী কলকাতার জে.এন. রায় হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা এবং ভারতীয় পতাকার অবমাননার অভিযোগের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার মানিকতলা এলাকায় অবস্থিত হাসপাতালটি ভারতের প্রতি অসম্মানের প্রতিক্রিয়া হিসেবে একটি বিবৃতি দিয়েছে। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেছেন, আজ থেকে আমরা কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করব না। এটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং আমাদের তিরঙ্গার প্রতি অসম্মানের প্রতিবাদ। ভক্ত কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কোন হাসপাতাল ব্যক্তিগতভাবে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া বন্ধ করতে পারে। বাংলাদেশের ঘটনায় আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু তারপরও চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম রোগীকে সুস্থ করা। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রেক্ষাপটে আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
শুক্রবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এর আগে 24 ঘণ্টায় দখলদার সামরিক বাহিনীর আগ্রাসনে প্রায় 100 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এক বিবৃতিতে প্রকাশ করে কথা জানিয়েছে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, উত্তর গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ক্ষুধার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়া করা এবং তাদের উপর ভয়াবহ অনাহারে চাপিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করার আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালতের চিফ প্রসিকিউটর করিম খান। শুক্রবার আদালতের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু ও ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছে তাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। হ্যাগ ভিত্তিক আদালতের আপিল চেম্বারের প্রতি তিনি আহ্বান জানান। করিম খান বলেন, আইসিসির আইনের আওতায় এই আবেদন আইনগত শর্ত পূরণ করে না। তিনি উল্লেখ করেছেন, ইসরায়েল যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে তাতে এই পদ্ধতিগত তদন্তের বিষয়ে অভিযোগ ছাড়া আপিলের জন্য কোনো গ্রহণযোগ্যতা নেই। করিম খান বলেন, রোম সংবিধির 58 অনুচ্ছেদের আওতায় সিদ্ধান্ত ঘোষণার আগে ইসরায়েল আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না। সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো শহরে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এসটিএস নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে এবং তাতে রাশিয়ার যুদ্ধবিমান অংশ নিচ্ছে। শুক্রবার মস্কো জানিয়েছে, সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র, গোলাবারুদ এবং লোকবলের উপর ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালাচ্ছে। সিরিয়ার রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান কর্নেল ওলেগ ইগনিয়াসিস সাংবাদিকদের জানান, 24 ঘণ্টায় অন্তত 200 উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগের দিন রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় 400 সন্ত্রাসী নিহত হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার এসটিএস কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে জানিয়েছিল যে তাদের যোদ্ধারা আলেপ্পোর বিভিন্ন এলাকা ঢুকে পড়েছে। তারা দাবি করেছিল, আলেপ্পো ও ইদলিব প্রদেশের 400 বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য